অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। অন্তরালে তুই পর্ব 15। এই মেয়ে তোর কলিজা কত বড়, একদম টেনে ছিঁড়ে ফেলব। এহাম কথায় সর্বাঙ্গে কাঁপন দিয়ে উঠল, সাথে তীব্র থেকে তীব্র ঘৃণা জন্মালো ব্যথিত মনে। লোকটা আঘাত করার থেকেও বেশি তিক্ত কথায় ছিন্ন ভিন্ন করে দেয় তাকে। সে কি এতটাই বাজে মেয়ে, এতটা খারাপ ভাবে তাকে? ফুপনানোর মাঝে এসব ভেবে সে গলা থেকে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল। ইউজান এতটাই শক্ত করে চেপে ধরেছে যে ইয়ারা কোনো মতেই ছাড়াতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে, ইতিমধ্যে শ্বাস নিতে না পারায় চোখও উল্টে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইউজান ধাক্কা দিয়ে গলা ছেড়ে দিল। তার দাঁত কপাটির ঘর্ষণের শব্দ স্পষ্ট ইয়ারার কানে পৌঁছাচ্ছে। সে হাঁসফাঁস করার মাঝে আগুন পুরুষ চিৎকার করল, আমারটা খেয়ে আমারটা পড়ে অন্যের জিনিসের প্রতি লোভ একদম গুছিয়ে দেব, বীজ কোথাকার। এটুকু বলে সে চুপ করে রইল বেশ কিছুক্ষণ। কিছু একটা ভেবে আচমকা ছুরিটি নিচ থেকে তুলে ইয়ারার মুখের দিকে তাক করে ফের দাঁত চেপে বলল, আমার বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। ইফ আই ওয়ান্ট টু ফুলফিল মাই উইশ, আই হ্যাভ টু ফুলফিল দ্যাট টু। ইয়ারা ঘৃণায় চোখ বন্ধ করে পানি বিসর্জন দিতে শুরু করল। লোকটার মুখে কি কিছুই আটকায় না? সবসময় এসব কেন বলে? বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? বোন হয় তার, সেটা কি লোকটা ভুলে যায় নাকি? ভয়ে কলিজার জায়গায় নেই। মেয়েটা পুরোপুরি আতঙ্কে জর্জরিত। সে দ্রুত কানের লুতিতে দুহাতে শক্ত করে চেপে ধরল। আঁখি ভর্তি জল নিয়ে হেঁচকি তুলতে তুলতে কাঁদো কণ্ঠে জানালো, হ্যাঁ শুনতে পেয়েছি, এই যে কানে ধরেছি। আমি আর কখনো কারোর থেকে কিছু নেব না ইউজান ভাই, প্লিজ আর মারবেন না, সহ্য হয় না। ইউজান তার কথায় শয়তানি হাসল। ইয়ারার গলা থেকে হালকা রক্ত পড়ছে। নেকলেসের টানে পাথরের আঁচড় কাঁধে লেগেও কিছুটা ছিলে গেছে। হাত থেকেও রক্ত পড়ছে। ভাঙা ক্ষুদ্র ক্ষুদ্র কাঁচ হাতে ঢুকে আছে। চুলগুলো সম্পূর্ণ খুলে এলোমেলো হয়ে আছে। আতঙ্কে বেরোনো ঘামে ছোট ছোট কিছু চুল মুখের সামনে লেপ্টে আছে। বদনখানি হালকা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সে হাত থেকে ছুরিটা ফেলে ইয়ারার সামনের ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, গুড গার্ল। ইয়ারা মনে মনে মুখ ভেঙাল। যদিও সে এই মুহূর্তে জোরে জোরে শ্বাস নিয়ে ইউজানের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। এতক্ষণ কতটা আতঙ্কের মাঝে ছিল একমাত্র সে জানে। সামনের লোকটাকে আজকের পর থেকে হিটলার নয় বরং সাইকো মনে হবে। চেপে জর্জরিত হয়ে দেওয়ালে মিশে রইল, সাথে একটু পরপর হেঁচকিলো তুলছে। ইউজান খুব ভালো করে শান্ত নয়নে তাকে কিছুটা সময় নিয়ে পর্যবেক্ষণ করল। অতঃপর এক টানে তাকে তুলে দাঁড় করালো। আচমকা এভাবে তুলায় সে কিছুটা ভয় পেয়ে হকচকিয়ে তাকালো। পরমুহূর্তে তাকে টেনে দরজার দিকে যাচ্ছে দেখে ইয়ারা ঠ্যাক ধরার চেষ্টা করল। ইউজানের হাতির শক্তির কাছে সে শুধুমাত্র ক্ষুদ্র পিঁপড়ে, কিছুতেই পারল না স্থির হতে। দরজা দিয়ে বেরোবার পরই হাত ছাড়ানোর চেষ্টা করে পুরো করিডর সে ভীতু নয়ন ভুলালো। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তাকে যে প্রশ্ন করবে না সেটার কি গ্যারেন্টি? তখন সে কি উত্তর দেবে? দেওয়ার মতো কিছুই নেই। উল্টো সকলে তাকে হেনস্থা করে ছাড়বে। মোটেও সে সকলের সামনে ছোট হতে চায় না, আর না চায় কেউ তাকে খারাপ বলুক। তার মুচড়ামুচড়ির মাঝে ইউজান তাকে টেনে নিজের রুমের সামনে নিয়ে আসলো। ইয়ারা ফাঁপা ডোক গিলে সিঁড়ির প্রান্তে যাওয়ার পথে তাকায়। আর যাই হোক, এখন যেন কেউ এদিকে না আসে। জিমি আর শিমুল ভাই যেন মোটেও রুম থেকে না বেরোয়। এসব ভেবে সে ইউজানের দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে বলে, ছাড়ুন আমায়, এখানে কেন নিয়ে আসলেন? ইউজান উত্তর দিল না। তাকে টেনে রুমে প্রবেশ করল, সোজা বেডে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ইয়ারা রাগ নিয়ে তাকাতে তার মুখের ওপর শান্ত স্বরে এক প্রকার হুমকি ছুঁড়ে মারল। নড়াচড়া করলে দাঁতের জায়গায় দাঁত একটাও থাকবে না, থাপ্পড়ের সাথে সবগুলো নিচে পড়ে যাবে। কথাটা বলেই নুয়ে গেল তার দিকে। ইয়ারা অন্য কিছু মনে করে দ্রুত মাথা পিছিয়ে নিল। ইউজান বাঁকা হেসে তার থেকে হাতের কাঁচ বের করতে করতে বলল, দেখেছিস ইয়ারা, আমার মনে কিন্তু মোটেও ওসব চলছিল না, অথচ তোর মনে ঠিকই চলছিল। তবে তুই চাইলে আমি তোর ইচ্ছেটা পূরণ করতে পারি। ইয়ারা ফুঁসল। নিজে তো এমন করতে চায়, তাই তো ভয় কাগে আগে সতর্ক হয়ে যায় সে। এখন কেমন নাটক করে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। মনে মনে নাক ফুলিয়ে আবড়ালো, আস্ত একখানা বজ্জাত। পরপর মুখ কালো করে ঠোঁট নাড়ল, মোটেও আমার এসব ইচ্ছে করে না। ইউজান ঠোঁট কামড়ে হাসল। কাঁচ তুলার মাঝে সে ব্যথা পেলেও অভিমানে মুখ দিয়ে আওয়াজ বের করল না, দাঁত খিচে বসে আছে। ইউজান একটা একটা করে যতগুলো কাঁচ গেঁথেছিল সব কটা বের করে ফেলল।
কাঁধ থেকে ফ্রক নামাতে গিয়ে দেখল সেটা নামছেই না। দাঁত কটমট করে কাঁধের কিছুটা অংশ ছিঁড়ে নামালো। ইয়ারার ভীষণ আফসোস হলো। তার খুব প্রিয় চেরি প্রিন্ট করা ফ্লোরাল ফ্রক ছিল। ইউজান ডায়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে প্রথমে তুলো দিয়ে রক্তটা পরিষ্কার করে নিল। মলম লাগানোর সময় সে চোখ মুখ শক্তভাবে বন্ধ করে রাখল। অতিরিক্ত জ্বালা করছে, চোখে পানি জমে উঠেছে তার, সাথে চাপ লাগার কারণে বারবার কেঁপে উঠছিল সে। ইউজান হাতে মলম লাগিয়ে দেওয়া শেষ করে সোজা হয়ে দাঁড়ালো। ফার্স্ট এইড বক্সে আর কোনো তুলো ছিল না, তাই কাঁধ ক্লিন করার জন্য ডেস্কের দিকে ফিরে এক হাঁটু ভেঙে নিচের ড্রয়ার থেকে নতুন তুলো বের করতে থাকে। ইয়ারা চোখ মেলে তাকায়। তার হাত এত জ্বালা করছে যে ইচ্ছে করছে উঠে ষাঁড়ের মতো কতক্ষণ চিল্লিয়ে লাফাতে। তারপরেও নিজেকে দমিয়ে রেখে ইউজানের দিকে তাকায়। এসি চলা সত্ত্বেও পুরো শরীরে ঘামে চিকচিকে হয়ে গিয়েছে বোধহয়। টি শার্টের উপর দিয়ে ভিজে উঠেছে, পেছনে প্যান্ট কোমরের অনেকটাই নিচে নেমে আছে, যার ফলে কিছুটা ভাঁজ বোঝা যাচ্ছে। ইয়ারা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। জামাটা ঠিকঠাক করতে গিয়ে তার হাতে আরও অনেকটা ছিঁড়ে যায়। ইস, এখন অতিরিক্ত খারাপ দেখাচ্ছে। ধুর, তারে শুধু শুধু বাকিরা পাগল বলে না, ঠিক এই জন্যই বলে। দ্রুত রুমে নজর ভুলালো। বেডের অপর পাশে মাঝারি স্কচের উপর একটি সাদা শার্ট দেখতে পেল। দু কথা না ভেবে উঠে দাঁড়ালো। যথেষ্ট জোরে পা চালিয়ে গিয়ে সেটা হাতে তুলে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গেল। অবশ্য ইউজান আন্দাজ করতে পেরেছে ইয়ারা দৌড়ে ওয়াশরুমে যাচ্ছে। সে উঠে দাঁড়ালো, সেদিকে বিরক্তি চোখে তাকালো। ততক্ষণে ইয়ারা দরজা লক করে দিয়েছে। কোনো রকম সেটা খুলে শার্ট গায়ে জড়িয়ে নেয়। হাস্যকর ব্যাপার হলো, শার্টটা এতটাই বড় যে তাকে সম্পূর্ণ গিলে ফেলেছে। হাঁটু অবধি কাভার হয়ে গিয়েছে একদম। ইয়ারা ফ্রকটা ভাঁজ করতে নিয়ে খেয়াল করল পেছনে যে চেইন ছিল। শিট, এটা খুললে তো আর এত সুন্দর জামাটি ছিঁড়তে হতো না। পর মুহূর্তে একটা জিনিস মনে পড়ল। দ্রুত নিজের কপালে বেশ কয়েকবার হাত হাতলে বিরক্ত গলায় আওড়ালো, ধুর ধুর, তখন আবার অন্য কিছু দেখে পেরত। বুকে ফুঁ দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হলো। ইউজান এক হাত কোমরে রেখে তার দিকে বিরক্তি চোখে তাকায়। নিজের শার্ট ইয়ারার গায়ে জড়ানো দেখে মুহূর্তে বিরক্তি চোখমুখ স্বাভাবিক হয়ে আসলো। শান্ত নয়নে পা থেকে মাথা পর্যন্ত দ্রুত পর্যবেক্ষণ করল সে। ইয়ারা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভাবছে তাকে এবার কি না কি বলে। যা খোটা দিয়ে কথা বলে এই লোক, পেটের নাড়ি ভুড়িও গুলিয়ে যায় ঘৃণায়। সাহস করে এগিয়ে আসলো। ইউজানকে এভাবে তাকাতে দেখে হাত কচলে কাঁপা গলায় বলে, আমি পরে সুন্দর করে শার্টটা ধুয়ে দিয়ে যাব। ইউজান নজর সরালো। কাঁধ ঝাঁকিয়ে নড়েচড়ে দাঁড়িয়ে ফের তাকালো তার দিকে। সম্পূর্ণ গম্ভীর গলায় আওড়ালো, কারো ইউজ করা জিনিস ইউজান ইউজ করে না, আর সেটা যদি তুই হস তাহলে প্রশ্নই ওঠে না। সো শার্টটা আমার রুমে এসে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে যাস। বলতে বলতে সে ইয়ারার দিকে ঝুঁকে কাঁধ থেকে শার্ট নিচে নামিয়ে ক্ষত জায়গা পরিষ্কার করে দেয়। ইয়ারার খুব অপমান বোধ হয়। লোকটার শার্ট সে গায়ে দিয়েছে বলে কি পচে গিয়েছে? ছলছল চোখ জলজল করল। নিমিষেই মুখটা শুকিয়ে ছোট হয়ে আসলো। শান্ত হয়ে থাকার ফলে এসির ঠান্ডায় চোখে মুখের ঘাম শুকিয়ে গেছে। ইউজান ঝুঁকে থাকা অবস্থায় তার দিকে তাকিয়ে আচমকা ফু দিল মুখে। ইয়ারা মুখ ভার করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয়। পরপর সুযোগ বুঝে আচমকা ইউজানকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইউজান হালকা পিছিয়ে যায়, নিজেকে সংযত করে দাঁত পিষে তাকায় সেদিকে। ইয়ারা নিজের রুমে এসে আগে হাঁপিয়ে নেয়। রেগে তো ধাক্কা দিয়ে আসলো, কে জানে আবার পেলে তাকে কি করবে। ধুর, সে যাবেই না আর সামনে। ভাবাভাবি বাদ দিয়ে শার্ট চেঞ্জ করে নিল। তার বদলে আরও একটি ফ্রক পরে নিয়েছে। রাত 10টা বেজে গিয়েছে। আজ আর তার পড়া বসতে হয় না। বেডের নিচ থেকে পুষিকে বেল করে কোলে নিয়ে বসল। পুষি ইয়ারার মুখের দিকে তাকিয়ে পরপর দরজার দিকে তাকালো। বেশ কয়েকবার ম্যাও ম্যাও করে ডেকে কি যেন বুঝালো। ইয়ারা বুঝতে পারল তার কথা। সে বলতে চাইছে সাইকোটা তাকে নিয়ে আবার কে মেরেছে। তাই সে হালকা হাসল। পর মুহূর্তে মুখ আশার করে জানায়, মারেনি, তবে অপমান করেছে শার্ট নিয়ে। পুষি লেজ নাড়িয়ে ম্যাও করল। জিভ দিয়ে তার হাত আলতো করে চেটে দিয়ে সান্ত্বনা দিল। ইয়ারা তাচ্ছিল্য হাসে। একটা বোবা প্রাণীও দুদিন কাছে থেকে আপন হয়ে গিয়েছে, অথচ সে আর তার মা এ বাড়িতে 18টা বছর আছে। তারপরেও তারা কারোর আপন হয়ে উঠতে পারেনি। কারণ একটাই, শুধু তার বাবা নেই। জেঠি তো মাকে সুযোগ পেলে মুখের সাহায্যে কূপ মেরে বসেন অপয়া বলে। বিয়ের কয়েক বছরের মধ্যে তার মা নাকি তার বাবাকে খেয়ে ফেলেছেন। ভাবতে ইয়ারা চোখ বন্ধ করে আওড়ালো, নাউজুবিল্লাহ। তার 1 বছরের মধ্যে জেঠু অসুস্থ হয়ে গেল, সেটাও নাকি তার মায়ের জন্যই। তার মায়ের থেকে অলক্ষিণী দ্বিতীয়টা নাকি আর দেখেনি। এসব শুনতে শুনতে কান পচন ধরে যাচ্ছে। তারপরেও তার মা মুখ বুজে সবটা সহ্য করে যাচ্ছে। জেঠু সুস্থ থাকতে 2 কথা জেঠি লুকিয়ে শোনাতো, অসুস্থ হওয়ার পর তো সরাসরি শোনায়, যা জেঠু 4 দেওয়ালে থাকে শুনতে পেলেও কিছু বলতে পারেন না।
তার যে বাবা নেই, নালিশ কাকে করবে? নালিশ করা ছাড়া যে মন হালকা হয় না। ইয়ারা বেড থেকে নেমে গেল, ধীরে ধীরে বেলকনিতে এসে দাঁড়ালো। আকাশের পানে দু আঁখি মেলে তাকালো। আজকের আকাশ অস্বাভাবিক রকম নির্মল। সুদূরে ধোঁয়া মোছা নীলাভ অন্ধকারের বুকে সাদা চাঁদটা একদম উজ্জ্বল স্পষ্ট। দূর থেকে যে কারোর মনে হবে সামান্য হাত বাড়ালেই হয়তো ছোঁয়া যাবে। চাঁদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য নক্ষত্র ছোট ছোট আলোর বিন্দুর মতো ঝিকমিক করছে। পুরো আকাশটাকে দেখে মনে হচ্ছে কেউ নিখুঁত যত্নে কালো মখমলের উপর রূপালী কণা ছড়িয়ে দিয়েছে। বেলকনির দোলনায় মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে ছোট ইয়ারা। তার বড় বড় ডাগর টানা চোখ দুটো স্থির আকাশের দিকে। অথচ আজকের মনোমুগ্ধকর দৃশ্য আজ তাকে বিন্দুমাত্র আনন্দ দিতে পারছে না। মুখ জুড়ে কেমন এক অদ্ভুত উদাসীনতা। রাশেদা বেগম ধীরে ধীরে দোলনায় দোল খেতে খেতে মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছিলেন। মেয়ের মুখের আধারের ছায়াটা চোখের আলো না ওনার। মৃদু হেসে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, আমার ইয়ারা মাম্মাম আজ এত সুন্দর আকাশ দেখেও মন খারাপ করে আছে কেন? ইয়ারা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ করেই প্রশ্নটা ছুড়ে দিল, আমার পাপা কোথায় মাম্মাম? রাশেদা বেগমের হাত থমকে গেল। 4 বছরের এক অবুঝ শিশুর মুখে এমন প্রশ্নে তীরের মতো এসে বিঁধল বুকে। ইয়ারা আবারও বলল, এবার কণ্ঠে অভিমান আরও স্পষ্ট, স্কুল ছুটি হলে সবার পাপা তাদের নিতে আসে, আমার পাপা কেন আসে না? এই প্রশ্নের উত্তর কি? রাশেদা বেগম জানেন কিছু প্রশ্ন আছে যা চাইলেও শব্দে উত্তর দেওয়া যায় না। ইয়ারা উঠে বসল, মুখ ভার করে মাকে হালকা ঝাঁকিয়ে আবারও জিজ্ঞেস করল, বলো না মাম্মাম, পাপা কি কোনোদিনও আমাকে নিতে আসবে না? রাশেদা বেগম বড় করে নিঃশ্বাস নিলেন। ভেতরে যেন ঝড় বইছে। না ফেরার দেশে চলে যাওয়া মানুষ কি আর ফিরে আসে? চোখের কোণে জল ঝুমলেও তা আড়াল করে মৃদু হাসলেন তিনি। মেয়ের দুগালে আলতো ছুঁয়ে শান্ত স্বরে বললেন, তোমার জেঠু তো প্রতিদিন তোমাকে নিয়ে আসে। ইয়ারা সঙ্গে সঙ্গে চিকন কণ্ঠে প্রতিবাদ করল, জেঠু জিমিকে আনতে যায়, আমাকে না। পাপা যায় না বলেই আমাকে সাথে করে নিয়ে আসে। রাশেদা বেগম এবার সত্যিই থেমে গেলেন। আর কোনো অজুহাত খুঁজে পেলেন না। অবুঝ শিশুর জেদের সামনে বড়দের মিথ্যে খুব ভঙ্গুর। শেষমেশ তিনি ইয়ারাকে পেছন ঘুরিয়ে নিজের সাথে চেপে ধরে বসালেন। চাঁদের পাশে জলজল করতে থাকা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটার দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, ওই যে বড় স্টারটা দেখতে পাচ্ছ? ইয়ারা মায়ের আঙুল অনুসরণ করে তাকালো, চোখ বড় বড় করে মাথা নাড়ল। ওটাই তোমার পাপা। এখন উনি আকাশের স্টার হয়ে গেছেন, প্রতিদিন তোমাকে দেখেন। ইয়ারা অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। সত্যি? যখনই তোমার পাপার কথা মনে পড়বে তখনই আকাশের দিকে তাকাবে, দেখবে তোমার সব মন খারাপ দূর হয়ে যাবে। এটা একটা রূপকথার গল্পের মতো ম্যাজিক। মুহূর্তেই ইয়ারার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ডাগর চোখে বিস্ময় নিয়ে সে নক্ষত্রটার দিকে তাকিয়ে রইল। তারপর আচমকা হাততালি দিয়ে হেসে উঠল, তুমি সত্যি বলছো মাম্মাম? এটা তো সবার থেকে আলাদা। আমি রোজ ব্যালকনিতে এসে পাপাকে দেখব। স্মৃতিটা এখানেই থেমে যায়। বর্তমানের ইয়ারা সেই একই আকাশের নিচে দাঁড়িয়ে চোখ ভরা জল নিয়ে তাকিয়ে আছে নক্ষত্রের দিকে। শৈশবের সেই রূপকথা বহু আগেই ভেঙে গেছে। সে জানে ওটা কোনো ম্যাজিক নয়, কোনো পাপাও নয়, শুধু এক টুকরো সান্ত্বনা যা এক অসহায় মা তার শিশুকে বাঁচিয়ে রাখতে দিয়েছিলেন। তবুও অদ্ভুতভাবে আজও আকাশের দিকে তাকালে বুকের ভেতরের ভারটা একটু হালকা লাগে, হয়তো অভ্যাস। দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণের জল মুছে নিল, সাথে ঠোঁট নড়ল ধীরে। আই উইশ পাপা যেখানে থাকুক না কেন সবসময় যেন ভালো থাকে। রাত তখন 11টা ছুঁই ছুঁই। ইয়ারা ধীরে ধীরে পুষিকে কোলে থেকে নামিয়ে ছোট বক্সে রেখে দিল। নিচে গিয়ে ওর জন্য খাবার নিয়ে আসবে ভেবেই রুম থেকে বেরোলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ডাইনিং স্পেস থেকে হাসি আড্ডার শব্দ ভেসে এলো। ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে। জাহিদ, জিহাদ, জুহি, সিমরান, সিমু, আফরান, জিমি সবাই মিলে বেশ গল্পে মশগুল। শুধু ইউজান আলাদা, তার মুখে কোনো হাসি নেই, নিজের মতো ফোন স্ক্রল করতে করতে খাবার খাচ্ছে। ইয়ারাকে দেখা মাত্র জাহিদ আর জিহাদ দুজনেই তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রায় 1 বছর আগে শেষবার দেখেছিল তাকে। তখনও মেয়েটা অনেকটা ছোট ছিল। এত অল্প সময়ে এত পরিবর্তন তাদের কাছে বিস্ময়কর। জিহাদ অবশ্য দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু জাহিদ নিচু স্বরে বিড়বিড় করল, কতটা বড় হয়ে গেছে। ইয়ারা মাথা নিচু করে কিচেনের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ভেসে এলো পরিচিত শান্ত কণ্ঠ, ইয়ারা। ইয়ারা সঙ্গে সঙ্গে থেমে গেল। মুহূর্তেই ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল।
ঘাড় ঘুরিয়ে দ্রুত তাকালো সিঁড়ির দিকে। শিমুল নামছে। তাকে দেখেই জিমি নতুন সাহস পেল, সুযোগটা লুফে নিয়ে সঙ্গে সঙ্গে ডেকে উঠল, ইয়ারা আয়, বস আমার পাশে, আজ সবাই একসাথে ডিনার করব। ডাইনিং কক্ষের আলোকচ্ছটা হঠাৎ করেই নিজের ঔজ্জ্বল্য গুটিয়ে নিয়ে এক প্রকার নিস্তরঙ্গ গাম্ভীর্যে ডুবে গেল। সকলে নিশ্চুপ হয়ে ইয়ারার পানে তাকালো। অজ্ঞেয় চাপা অস্বস্তি যা উপস্থিত প্রতিটি শ্বাস প্রশ্বাসকে ভারাক্রান্ত করে তুলল। ইয়ারার ক্ষীণ অস্বীকৃতি, মাথা নাড়িয়ে না বলে। শিমুল ধীর স্থিরতায় এসে চেয়ার টেনে বসে, পাশের শূন্য আসনটি অগ্রসর করে। তার দৃষ্টিতে অনুচ্চারিত অনিবার্যতা, কণ্ঠে গুড়। সবাই খাচ্ছে, তুই বাদ থাকবি কেন? আয় বস। স্বাভাবিকতার আবরণে মোড়া সে আহ্বানের অন্তরালে ছিল এক অব্যক্ত নির্দেশ। জুহি মাথা নাড়িয়ে সাই দেয়, বলে, শিমুল ভাই ঠিকই বলেছে, বসে পড় ইয়ারা। ইয়ারা ভেবেচিন্তে না পেরে এগোতে উদ্যত হলো, কিন্তু পদতলে অদৃশ্য বন্ধন, বক্ষ গহ্বরে জমাট দ্বিধা তাকে স্থবির করে রাখল। ঠিক সেই ক্ষণে ক্ষুদ্র অথচ কর্ণভেদী এক শব্দ, পাত্রে জল আঘাত হানার মৃদু ধ্বনি সমস্ত নীরবতাকে বিদীর্ণ করে উঠল। সবাই তাকালো ইউজানের দিকে। সে পানি ঠেলে দিয়েছে প্লেটে, সেকেন্ডে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে সংযত ক্রোধের স্ফুলিঙ্গ, অগ্নিকে বরফে আবদ্ধ রাখা মতো। চেয়ারের সূক্ষ্ম ঘর্ষণ, তার নীরব পদচারণা, সবকিছুই এক অপ্রকাশ্য তীব্রতায় পরিপূর্ণ। তার দৃষ্টি স্থির হল ইয়ারার উপর। নির্লিপ্ত, শীতল, অনমনীয় সে চাহানি কোনো প্রশ্নের অবকাশ রাখল না, কেবল অবধারিত আনুগত্য দাবি করে শুধালো, 5 মিনিটের মধ্যে রুমে ব্ল্যাক কফির সাথে প্লেটে করে খাবার নিয়ে আসবি। শব্দগুলো নিম্নস্বরে উচ্চারিত হলেও প্রতিটি ধ্বনি লৌহদণ্ডের ন্যায় ভারী। কথাটা শেষ করে এক মুহূর্ত দেরি করল না, হনহনিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। শিমু তো এতক্ষণ খাওয়াই নয়, ইউজানকে দেখতে ব্যস্ত ছিল। সে চলে যেতে খুব বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিল। ইয়ারা আর ভয়ে এগোলো না, সোজা কিচেনে চলে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।